ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে একটা অত্যাচার চলছে। মিডিয়াতে সামনে আসছে, বিভিন্ন জায়গায় তাদের আটকে রাখা, অনেক সময় তাদের বাংলাদেশি প্রমাণ করা বা প্রমাণিত হচ্ছে, তাদের পুশব্যাক করা, এই নিয়ে রাজনৈতিক একটা চাপানুতোর চলছে যে এটা বাঙালিদের অপমান। আসলেই কি তাই, না এর ভেতরে রাজনীতির বাইরে যে অন্য কোনো কারণ রয়েছে? আমি রাজনৈতিক কচকচানিতে আমরা যাব না। আমরা এই ভিডিওটাতেই আসল কারণটা খুঁজবার চেষ্টা করব এবং এর সমাধান কি হতে পারে। আমি যেমন আমার মতামত জানাবো, আপনারাও কারণ এবং অবশ্যই তার সলিউশন যদি থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা দেখতে পাচ্ছি আপনার যে পাশের রাজ্য উড়িষ্যায় বেশ কিছু বাঙালি শ্রমিকদের আটকে রাখা, এরকম ভিডিও কিন্তু সামনে এসেছে। একটা সন্দেহ তৈরি হয়েছে, বাংলা ভাষায় কথা বললেই তারা হচ্ছে বাংলাদেশি। আসামে মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা নিয়ে বহু বিতর্ক চলছে। এছাড়া অন্যান্য রাজ্যে, বিভিন্ন রাজ্যে, উত্তরাখণ্ডের থেকেও একটা তথ্য সামনে এসছে। আমাদের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র, উনি এটা নিয়ে ভোকাল হয়েছেন, বলেছেন অবশ্যই বলার রাইট আছে, আমি বাঙালি, বাংলার কথা বলবো, বাংলায় কথা বলবো, স্বাভাবিক। কিন্তু এই চিত্রটা তো কিছুদিন আগে ছিল না। হঠাৎ কেন বাঙালি বাংলাদেশের তকমা পাচ্ছে? আপনারা ভেবে দেখেছেন? আমরা ভেবে দেখেছি। রাজনৈতিক কচকচানি থাকবে, রাজনৈতিক দল আসবে যাবে, সরকার আসবে যাবে, এই দেশটা থাকতে হবে, বাঙালি সত্তা থাকবে, তার চেয়ে বড় কথা ভারতীয় সত্তা থাকবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার সাথে আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন, আমি আগে ভারতীয় তারপরে বাঙালি। আমি নিজেকে পরিচয় দিই ভারতীয় বাঙালি হিসেবে, কারণ আগে আমার ন্যাশনালিটি, তারপরে আমার কিন্তু জাতিসত্তা তারপরে আসবে। এখানে আজকে এই যে প্রদেশে প্রদেশে বাঙালির সাথে ওড়িয়া, বাঙালির সাথে আপনার যে অসামিস, তারপরে মারাঠির সাথে গুজরাটি বা বিহারির সাথে পাঞ্জাবির, এই দ্বন্দ্বটা আখেরে তো ভারতবর্ষের ক্ষতি করছে। ভারত একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, 29টা তার রাজ্য রয়েছে, কত ভাষা আছে, এত ভাষা আমাদের দেশে আছে, সারা পৃথিবী খুঁজলে এতগুলো ভাষা কোনো দেশে আপনি পাবেন না। তারপরে বাঙালিদের কেন টার্গেট করা হচ্ছে? এর পেছনে কি শুধুই রাজনীতি? একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করছি, আপনারা আরো বেশি নিশ্চয়ই অবগত আছেন, যে সমস্ত জায়গায় যত বেশি অবৈধ বিদেশি এদেশে পাওয়া যাচ্ছে, বিশেষ করে একটা স্পেসিফিক রোহিঙ্গা জনগোষ্ঠী, যারা সুদূর মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে অবৈধভাবে ঢুকছে, তারা যেখানেই তারা ধরা পড়ছে, দিল্লিতে বলুন সেটা বা অন্য কোথাও বলুন, তাদের যে আইডেন্টি কার্ড, জাল আধার কার্ড বা অন্যান্য, তার লিঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে বেরোচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। এবার স্বাভাবিকভাবে বাংলা ভাষায় যখনই কথা বলছে, কেউ আমাদেরকে ডাউট করে নিচ্ছে, এরাও হয়তো অবৈধভাবে আসেনি, তো যদিও এটা কাম্য নয়। এই জায়গাটা কেন হচ্ছে? এবার এখানে দুটো প্রশ্ন। প্রথমেই একদল বলবে যে বর্ডার পার করে এদেশে আসছে বিএসএফ বা কেন্দ্রীয় সরকারের বাহিনী, কি করছে? 100 বার সঠিক কথা। আমাদের বাহিনীকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, জওয়ানরা আমাদের দেশের সম্পদ, তাদের প্রতি আঙুল তোলা আমার উদ্দেশ্য নয়, আমরা তুলতে পারি না, কিন্তু কোথাও তো একটা খামতি বা গাফিলতি আছে। তারা কি করে এপারে আসছে? সেকেন্ড কথা, এই যে যাদের জাল পরিচয়পত্র বের করে দিচ্ছে, এরাও বাঙালি। আমার পাড়ার কোনো দোকান, নয়তো আপনার পাড়ার কোনো সাইবার ক্যাফে, নয়তো কোনো নেতা, সে যে দলেরই হোক, টাকার বিনিময়ে হাতে হাতে নাকি আধার কার্ড হচ্ছে, 10,000 টাকা 20,000 টাকা দিলে ভোটার কার্ড হয়ে যাচ্ছে, প্যান কার্ড হয়ে যাচ্ছে, জাল কার্ড, নাগরিকত্ব। এবার ভাবুন তো, আমার দেশটা তো ধর্মশালা নয়, যে কেউ আসবে। হ্যাঁ, যদি যৌক্তিক কারণ থাকে, নাগরিকত্বের আমি আবেদন করতে পারি, নাগরিকত্ব পেতে পারি, কিন্তু চুরি যে করছে আর যে চুরিতে মদত দিচ্ছে, আমি এখানে দুজনকে অপরাধী পাবো? তাহলে প্রথমত বর্ডার পেরিয়ে ঢুকছে কি করে? সিকিউরিটি যারা ছিল তাদের অবশ্যই দায়িত্ব আছে। দ্বিতীয়ত, যারা এদের এই পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে, তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, এবং এর আগে একজন এসেছিল মুর্শিদাবাদে, 2 জায়গায় তার নাম, অথচ সে বাংলাদেশেও ভোটার। এদিকে আমার দেশের একটা মানুষ যে জেনুইন নাগরিক, তার একটা কাগজপত্রের জন্য জুতোর সুখ তলাক হয়ে যায় বিডিও অফিস, এসডি অফিস, এ অফিস, সে অফিস করতে করতে, অথচ তারা ওই দেশ থেকে আসার আগে বা আসা মাত্রই তারা সমস্ত ডকুমেন্টস পেয়ে যাচ্ছে। এবং ভারতবর্ষের যেখানে এই জাল নথি ধরা পড়ছে, তার একটা বড় পার্সেন্ট, যারা রাজনৈতিক করে বা মিডিয়া বলছে 80%ই নাকি পশ্চিমবঙ্গে তৈরি, আমি 80% ছেড়ে দিলাম, ভারতবর্ষে 29টা রাজ্য, যত জাল কার্ড পাওয়া যাচ্ছে তার যদি 50%ও হয়, একদিকে 28টা রাজ্য 50% করছে আর একটা রাজ্য 50% করছে, তাহলে সেই রাজ্যের প্রতি একটা সন্দেহ তো অন্য প্রদেশের তৈরি হবেই। অর্থাৎ এ দায়টা আমি আপনি এড়াতে পারি না।
আমি বারবার বলেছি রাজনীতি আসবে যাবে, এই দল আজকে আছে কালকে ওই দল আসবে, সব রাজনৈতিক দল ভালো দাদা দিদি, আমরা খারাপ? খারাপ আমি বলি জনগণ, সব দল ভালো। আমি নিজে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং সেই ইচ্ছাটাও নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, তাহলে এই যে অবৈধ কাজগুলো যে বা যারা করছে তাদের কেন শাস্তি হচ্ছে না? যারা অবৈধভাবে এদেশে এসে টাকা দিয়ে এই যে জাল নথি বের করছে, তাহলে একটা সাইবার ক্যাফের দোকানদারের একা ক্ষমতা হয়নি? তার পেছনে ব্যাকবোন হিসেবে অন্য কেউ বা কারা আছে, প্রভাবশালী মানুষজন আছে, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সে সরকারি অফিসের কোনো বড়বাবু ছোটবাবু মেজবাবু হোক, ক্লার্ক হোক বা অন্য কেউ হোক। কেন আধার প্যান এগুলো যেখান থেকে জেনারেট হচ্ছে সেই পোর্টালটা আরো বেশি স্ট্রং হবে না? ভুয়ো, এর আগে দেখলাম মালদাতে একজন পঞ্চায়েত প্রধান হয়েছে, তিনি বাংলাদেশি, নাম আমি বলছি না, রাজনৈতিক দল বলছি না, আপনারা জানেন, সে যে দলেরই হোক, আগেই বলেছি সব দল ভালো, একজন পঞ্চায়েত প্রধান হয়ে গেছে, তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার লিস্টে তার নাম রয়েছে। ভাবুন, এবারে এখানে আমার প্রশ্ন, তিনি পয়সা দিয়ে করেছে, কিন্তু ওই পাড়ার মানুষ ওই মহিলাটিকে বা পুরুষটিকে ভোট দিয়েছেন, তাহলে সে পাড়ার মানুষ সব জানতো, আমি জানতাম, আপনি জানতেন, আমার পাড়ার থেকে জিতেছে, সে প্রধান হয়েছে ওই পঞ্চায়েতে, সবাই জানে এই মহিলা বা এই পুরুষটি যিনি আমার প্রধান, তিনি তো আমার রাজ্যের বাসিন্দা নয়, আমার দেশের বাসিন্দা নয়, তিনি কিছুদিন আগে ওই দেশ থেকে এসছেন। আমরা চুপ ছিলাম, আমরা চুপ থাকি, আর সব সরকারের ওপর চাপিয়ে দিই, সে কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক। মোদি এসে বা মমতা ব্যানার্জি এসে বাড়ি বাড়ি চেক করবে অবৈধ কাজ হচ্ছে কিনা? হ্যাঁ, তার মেকানিজম আছে, নিশ্চয়ই ফেল করেছে, ফেল করছে, কিন্তু মেকানিজমটা চলছে কার দ্বারা? আমার আপনার মতো সাধারণ মানুষের দ্বারা। এই আমি এত বকবক করছি, আমি কি সামনে দাঁড়িয়ে যাব থানায় বলতে যে আমার পাড়ায় দুটো অবৈধ মানুষ এসে ভোটার হয়ে গেছে? না, এইখানে একটা কেস আছে, আপনি চাইলেও যাবেন না, আপনি আমার ইচ্ছে থাকলেও যাবেন না, কারণ পুলিশ প্রশাসন হয়তো আমাকেই জড়িয়ে দেবে, জিজ্ঞাসাবাদ করবে, এই ঝক্কি আমি সামলাতে চাবো না। তাহলে সলিউশন কি? এই যদি হয়, এরপরে তো আমরা জানি কয়েক লক্ষ বাঙালি বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে গেলে বাঙালি শ্রমিক নেই, এবং এটা শুধু আজকে 10 বছরের সমস্যা নয়, এটা দীর্ঘদিন ধরেই ছিল, এখন একটু বেড়েছে, এটাও অস্বীকার করা যাবে না। তাহলে দিন দিন তো এরপরে এটা হবে যে বাঙালিরা বাইরের রাজ্যে কাজ করতে পারবে না, তাদের ডিটেনশন ব্যাপারে তাদের অনেককে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তাহলে এই ভুয়োদের জন্য কিন্তু যারা জেনুইন নাগরিক, আমি আপনি সমস্যায় পড়ব, যেমনটা হয়েছে 26,000 এসএসসি চাকরির ক্ষেত্রে, কতগুলো জালি টিচারকে বাঁচাতে আজকে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করতে হয়েছে, কিন্তু যারা জেনুইন ভাবে চাকরি পেয়েছিল তাদেরও আবার পরীক্ষা দিতে হবে। একবার ভাবুন, এই যদি অবস্থা চলতে থাকে, একদিন কিন্তু বাঙালি সত্যি সংকটে পড়বে। বাঙালি মানে বাংলাদেশে, এটা কিন্তু প্রমাণিত করার চেষ্টা হবে। রাজনীতির জায়গায় থাকবে, সমস্যায় পড়বে আমার বাড়ির মানুষটি, আপনি, আমার ভাই হয়তো গুজরাটে কাজ করতে যাবে, সেখানে তাকে হেনস্থা করা হবে। দিল্লি থেকেও থাকতে, আমার এখানকার প্রচুর মানুষ ইউপি, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, দিল্লিতে ডাক্তারি করে, ছত্তিশগড়ে ডাক্তারি করে, হাতুড়ে ডাক্তার, তারা জীবিকা নির্বাহ করছে, এখানে ভালো আছে, তারা ওখানে আছে বলে সমস্যায় পড়ছে। অনেকের সাথে আমার যোগাযোগ আছে, আমার বন্ধুস্থানীয় বা দাদা স্থানীয়, সমস্যা হচ্ছে। এটার থেকে বেরোনোর তাহলে উপায় কি? প্রথমত দুই সরকারকে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এর সলিউশন বের করতে হবে। প্রদেশে প্রদেশে এই দ্বন্দ্ব কিন্তু আমাদের জাতীয় সংহতি, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য ভয়ঙ্কর। আজকে যদি বাঙালির সাথে বিহারির গন্ডগোল বাঁধে, মারাঠির সাথে পাঞ্জাবির গন্ডগোল বাঁধে, তাহলে কি হবে? দেশের ভিত নষ্ট হবে। এই সুযোগ নেবে বহিরাগতরা, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, আমাদের চারদিক শত্রু রাষ্ট্র, তারা কিন্তু এই সুযোগ নেবে, উস্কানি দেবে। দেখেছেন বাংলাদেশের একজন নেতা এর আগে বলেছে যে আমরা পশ্চিমবঙ্গকে বলছি তোমরা আলাদা হয়ে যাও ভারতবর্ষ থেকে। এই উস্কানি কিন্তু বাড়বে, আমাদেরই সতর্ক হতে হবে। আর এই পশ্চিমবঙ্গেও কিছু উগ্র সংগঠন গড়ে উঠছে, বাঙালি সত্তা নিয়ে আমরা 100 বার কথা বলবো, 1000 বার কথা বলবো, বাঙালির পক্ষে 100 বার থাকবো, কিন্তু তাই বলে এখানে কোনো অন্য রাজ্যের মানুষ, অন্য ভাষার মানুষ যদি আসে, তার ওপর আমি যদি জুলুম করার চেষ্টা করি, অন্যায় হলে প্রতিবাদ করবো, এটা ঠিক, তাহলে কিন্তু আমাকে দেখতে হবে আমি কাচের ঘরে বসে ঢিল ছোড়া ঠিক হবে না। সেক্ষেত্রে কিন্তু আমার যে ভাই দাদারা বাইরে কাজ করছে তারাও সমস্যা পড়বে, প্রকারান্তরে তাদের সমস্যায় ফেলবো না তো, এটাও আমাদের দেখার দরকার আছে। আর জাতীয় স্তরে, সরকারি স্তরে ব্যাপক প্রচার এবং প্রসার করা দরকার, এটা নিয়ে সচেতনতা বাড়ানো উচিত, এবং জেনুইন কাগজপত্র নিয়েই বাইরে যারা কাজে যাচ্ছেন তারা যাবেন, এবং এই নিয়ন্ত্রণ করা উচিত আমার মনে হয় এই কাগজপত্রগুলো তৈরির ক্ষেত্রে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আরো বেশি কঠোর
ফিজিক্যালি তাদেরকে একদম ফেস টু ফেস ভেরিফিকেশন করে এই কার্ডগুলো দেওয়া উচিত। এবং আমাদের যে নিরাপত্তা বাহিনী আছে তাদেরকে আরও সজাগ হয়েছে, একটা অনুপ্রবেশকারী, কারণ ভারত কোনো ধর্মশালা নয়, এখানে সবাই এসে 100 জনের ভাত রান্না হয়েছে, সেখানে যদি আরো 50 জন বাইরের থেকে আসে, ভাত তো শর্ট পড়বেই, অভাব অভিযোগ কিন্তু আমরা পড়বো, এটাও মনে হয় আমার ভাবার প্রয়োজন আছে। এবং সর্বোপরি দেশটা আমার আগে, এই দেশের ক্ষতি মানে আমার ক্ষতি, আমার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি, এই ভাবনাটা সবাই মিলে না ভাবলে কিন্তু রাজনৈতিক আকচাচিতা আখেরে আমাদের লাভ, আমাদের লস, শত্রুর লাভ, সেটা কিন্তু আমরা করতে পারি না। সচেতনতা দরকার পুলিশ প্রশাসনকে, এবং সবচেয়ে বেশি সচেতন হতে হবে আমাকে, আপনাকে, জনগণকে। নিজের ভালো আমরা যদি না বুঝি, শুধুমাত্র রাষ্ট্র করবে, সরকার করবে, এই ভরসায় বসে থাকলে কিন্তু সমস্যা বাড়বে, আয়ত্তের বাইরে চলে গেলে তখন কিন্তু হয়তো আর কন্ট্রোল করতে পারবো না। কি মনে হয় আপনাদের? আমার কথার সাথে একমত নাই হতে পারেন, সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এক মনে হয়, আপনার কোনো দ্বিমত থাকে, সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।